করতে পারিনি। আমি বললাম স্যার বাদ দেন, যেটা হবার ছিল সেটা হয়ে গিয়েছে। তাছাড়া এটা প্ল্যান করে মারা হয়েছে, এটা নিশ্চিত। আর এটাও নিশ্চিত করে বলছি, যে এই কাজ করেছে তাকে কুকুরের মতো করে মারবো আমি। স্যার বলল আপাতত এই কথা মাথায় আনিও না। আমি বললাম কেন স্যার? স্যার বলল তোমাকে এই মুহূর্তে রাঙামাটি ক্যান্টনমেন্ট হাজির হতে হবে, তারপর সেখান থেকে পুরো এরিয়া কাভার নিয়ে থাকতে হবে। আমি বললাম কিন্তু স্যার হঠাৎ করে এমন সিদ্ধান্ত? স্যার বলল কারণ আমাদের কাছে খবর এসেছে পুরো রাঙামাটি এরিয়াতে সন্ত্রাসীরা দখল করেছে, অ্যাটাক করবে, তাই আমি অনেক সৈনিক পাঠিয়েছি, এখন তোমাকে যেতে হবে। আমি বললাম স্যার আমি যদি না গিয়ে সবকিছু এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি সেটার অনুমতি দিবেন? স্যার বলল দেখো এটা পাগলের মতো কথা বলার সময় না, যেটা বললাম সেটা করো। আমি বললাম স্যার পাগলামি করছি না, আমি কথা দিচ্ছি কিছু হবে না, ওইখানের মাটিতে শত্রুর পা পড়ার আগে শরীর পড়ে যাবে। এটা বলে আমি ফোন কেটে দিলাম। ফোনে কথা বলতে বলতে কখন যে বাসায় চলে আসছি নিজেও বলতে পারবো না। তারপর আর কিছু না ভেবে বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ভাইয়াকে কল দিয়ে ভাইয়া রিসিভ করতেই বলল হ্যাঁ আবির বল, কিছু সমস্যা হলো নাকি? আমি বললাম না ভাইয়া কিছু হয়নি। আচ্ছা তুমি আসবা কখন? ভাইয়া বলল আবির সমস্যা আরো বাড়ছে, সেনাবাহিনীর মেজর নাসিরের উপর আক্রমণ হয়েছে, এখন তিনি হাসপাতালে। আমি বললাম কি, কখন হলো এটা? ভাইয়া বলল এই মাত্র, স্যারের ব্যাপারে খোঁজ নিতে হাসপাতালে আসার পথে ঘটনাটাই ঘটেছে। আমি বললাম কি, কখন হলো এটা? ভাইয়া বলল এই মাত্র, স্যারের ব্যাপারে খোঁজ নিতে হাসপাতালে আসার পথে ঘটেছে। আমি বললাম স্যার এখন কেমন আছে? ভাইয়া বলল তেমন কিছু হয়নি, মাথায় হালকা ব্যথা পেয়েছে। আমি বললাম ও আচ্ছা, সাবধানে থাকিও কেমন? ভাইয়া বলল ওকে বাই, সবার খেয়াল রাখিস। এটা বলে ফোন কেটে দিল ভাইয়া। ভাইয়ার মুখে নাসির স্যারের আহতের কথা শুনে আমি এখন নিশ্চিত হয়ে গেলাম এইসব টাইগারের মাইন্ড গেম। ওই শালা কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না, হেতে আসলে চাই কি এইসব ভাবতেছি। তখনই বাবা এসে বলল আবির তোর ভাইয়া তো সেই কখন বের হলো, এত রাত হয়ে গেল এখনো আসতেছে না যে, একটু ফোন কর, আমাদের ফোন বন্ধ হয়ে গেছে। আমি বললাম বাবা ভাইয়া আজ আসবে না, একেবারে কাল আঙ্কেলের লাশ নিয়ে আসবে। বাবা বলল ও আচ্ছা নিচে চল খাবার খাবি। আমি বললাম না বাবা আমার ক্ষুধা নেই, সবাই খেয়েছে তো। বাবা বলল না তোর আন্টি আর ভাবিকে খাওয়াতে পারিনি। আমি বললাম ও তারা এখন কেমন আছে? বাবা বলল এখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমাচ্ছে, আর বৌমা ওদের রুমে আছে। আমি বললাম ও আচ্ছা, যাও চিন্তা না করে তুমি ঘুমিয়ে পড়ো, তা না হলে তোমার শরীর খারাপ করবে। আমার কথা শুনে বাবা চলে গেল, আর এইদিকে আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। তখনই আমার ফোনটা আবার বেজে উঠলো, এইবার কল দিয়েছে নাইম। আমি তাড়াতাড়ি করে ফোন ধরতেই নাইম বলে উঠলো দোস্ত রিমিকে খুঁজে পাচ্ছি না, তোদের বাড়ি থেকে বের হওয়ার সময় কথা হয়েছিল, এখন আর খুঁজে পাচ্ছি না, ফোন দিচ্ছি বন্ধ, বাড়িতে খোঁজ নিয়েছি খোঁজ পাচ্ছি না, দোস্ত কিছু একটা কর, আমি কিন্তু বাঁচবো না। আমি বললাম আরে বেটা মেয়েদের মতো কান্না বন্ধ কর, তোর ডিমির থুক্কু রিমির কিছু হবে না আমি থাকতে। নাইম বলল তুই হালা মজা করতেছিস, এইদিকে আমি চিন্তায় মরছি। আমি বললাম আর 10 মিনিট পরে রিমি কল না দিলে আমাকে বলিস, তাও কালকে, এখন আর বিরক্ত করিস না। এটা বলে ফোন কেটে দিয়ে একটা ফোন দিলাম, তিনজনকে বেঁধে সারা রাত মরিচের পানি ঢাল। এটা বলে ফোন কেটে দিলাম। সকালে ফজরের আজান দিতেই ঘুম ভেঙে গেল। তারপর আর না ঘুমিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে আমি দেখতে পেলাম চারিদিকে পুলিশ আর পুলিশ, আর বাসার ভিতরে কান্নার আওয়াজ। আমার এমনটা দেখে কিছুটা অবাক লাগতেই হয়ে তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে গেলাম। আর বাসার ভিতরে গিয়ে আমি দেখতে পেলাম সাদা কাফনে মোড়া একটি লাশ। তখনই মনে পড়লো আঙ্কেলের কথা। তারপর দেরি না করে সেখানে যেতেই দেখি সবাই কান্নাকাটি করছে। আপনজন হারানোর কষ্ট একমাত্র সে বোঝে যার আপনজন হারিয়েছে। ভাবিও তার আম্মুকে তো সামলানো যাচ্ছে না, হাওমাও করে কান্না করে যাচ্ছে। তখন আব্বু বলে উঠলো লাশ বেশিক্ষণ রাখা যাবে না, দাফন করাতে হবে, তা না হলে লাশ পচন শুরু করবে। এই কথা ভাবি শুনতেই তার বাবার মৃতদেহটা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। না না, আমি আমার বাবাকে কোথাও যেতে দিব না, আমার বাবা ঘুমাচ্ছে, তাকে কেউ বিরক্ত করবা না, এটা বলে কান্না করতেছে। তার এমন করাতে সবাই কি বলবে বুঝতে পারছে না। কি আর করার, মানুষ জন্ম যখন নিয়েছে মরতে একদিন হবেই। তারপর কয়েকজন মহিলা ভাবি ও তার আম্মুকে ধরে নিয়ে গেল অনেক কষ্টে। এরপর মসজিদের ইমাম সহ আরো কয়েকজন মিলে আঙ্কেলকে গোসল দিয়ে তারপর আরো কিছু নিয়ম কানুন শেষ করে লাশ নিয়ে আসতে লাগলো। তারপর দাফন কাফন শেষ করে আঙ্কেলকে কবর দিয়ে তার জন্য মোনাজাত করে বাসায় ফিরতে আরেক কাণ্ড। আমি আব্বু ভাইয়া বাসায় আসতেই ভাবি গিয়ে ভাইয়ার কলার ধরে বলতে লাগলো এই এই
তুই আমার বাবাকে কোথায় নিয়ে গেলি? আমার বাবা কই? তোরা সবাই আমার বাবাকে কোথায় রেখে আসলি? আমার বাবাকে নিয়ে আয় রফিক, আমার বাবাকে নিয়ে আয়। এটা বলেই ভাবি ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবাই ভাবির এমন পাগলামো দেখে নিজের চোখের পানি আটকে রাখতে পারছে না। আল্লাহর কি এক লীলা খেলা, কি হওয়ার কথা ছিল আর কি হলো। এইসব ভাবছি, তখন আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি স্যার কল দিয়েছে। আমি বললাম, জি স্যার বলেন। স্যার বলল, তুমি নিজেকে কি মনে করো? দেখো, আমি তোমার স্যার হিসাবে তোমাকে যেটা করতে বলছি সেটা করো নাই, তার মধ্যে পুরো এরিয়ার ফোর্সদের সরে যাওয়ার আদেশ দিতেছো কেন? আমি বললাম, স্যার সবটা আমাকে সামলানোর দায়িত্ব যখন দিয়েছেন আমি সামলাবো। আর স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আর আপনি সাবধানে থাকবেন। এটা বলে ফোনটা কেটে দিলাম। তারপর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে সবার জন্য খাবার আনতে গেলাম। এইদিকে একটা বন্ধ রুমে 3জন ছেলেকে বেঁধে অনেক অত্যাচার করা হচ্ছে। সেখান থেকে একটা ছেলে বলে উঠলো, তোরা আমাকে চিনিস না, আমি কে, কি করি, একবার এখান থেকে বের হতে দে। জিসান একটু হেসে বলল, তোকে চিনার কি আছে, কথা তুই শোন। রকি বলল, আমি মন্ত্রী নিজাম চৌধুরীর ছোট ভাই। আমার ভাই যদি একবার জানে তোরা আমাকে ধরে মারছিস তাহলে তাহলে আমার বালও ফেলাতে পারবি না। এই কথা বলে দরজা থেকে মাস্ক পরা একটা যুবক সামনে আসতে আসতে বলল। রকি বলল, কে তুই, আর আমাকে মেরে তোর কি লাভ? ছেলেটি বলল, আমি তোর মৃত্যু, তোকে মেরে অনেক লাভ। তোকে মারলে দেশ থেকে একটা হিংস্র পশু বিদায় নিবে, অনেক মা বোনের ইজ্জত চলে যাওয়া থেকে বাঁচবে, এবং যারা তোর শিকার হয়েছে তাদের মন একটু শান্তি পাবে। রকি বলল, দেখ, তোর যত টাকা লাগে আমি দিব, তবে আমাকে ছেড়ে দে। ছেলেটি বলল, তোর ওই কালো টাকা দিয়ে নীল পোশাকের মানুষ আর কালো কোট পরা মানুষদের কিনতে পারিস, আমার মতো রক্তমাখা পুরুষদের না। এই জিসান। জিসান বলল, জি বস। ছেলেটি বলল, দুইটা তো মনে হয় এখনো ঘুমাচ্ছে। জিসান বলল, ছেলেটি বলল, ওই দুইটাকে আরো ঘুমিয়ে দিস, তবে এই মালটার সামনে আর একটা আমার জন্য বাঁচিয়ে রাখিস, মালটার সাথে একা কথা বলবো। এটা বলে আগন্তুক অন্ধকারে হারিয়ে গেল। এইদিকে আমি রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে বাড়ি পৌঁছাতেই আম্মুর কাছে খাবারগুলো দিয়ে বললাম, আম্মু সবার জন্য খাবার নিয়ে আসছি, সবাই মনে হয় কিছু খায়নি। আম্মু বলল, ভালো করছিস বাবা, তুই যা ফ্রেশ হয়ে আয়, আমি বৌমাকে ডাক দিয়ে বলছি। আমি বললাম, তা ভাইয়া কোথায়? আম্মু বলল, তোর ভাইয়া অফিসে গিয়েছে, সে নাকি চাকরি ছেড়ে দিবে। আমি বললাম, ও। আম্মুর মুখে এমন কথা শুনে অবাক হলাম না, কারণ আমি ভাইয়াকে বুঝিয়েছি আর ভাবির দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিতে বলেছি। আমি আর কিছু না বলে রুমে এসে বিছানায় শুয়ে ফোন টিপতে লাগলাম। এইদিকে কাল থেকে নিজাম চৌধুরী পাগল হয়ে গিয়েছে, তার একমাত্র মা মরা ছোট ভাইয়ের কোনো খোঁজ খবর নেই। কাল রাত থেকে রিফাত বলল, বস আমার মনে হয় মাল খেয়ে কোথাও পড়ে আছে, কারণ এমনটা অনেকবার হয়েছে। নিজাম চৌধুরী বলল, কুত্তার বাচ্চা, আরেকটা কথা বলবি তো মাথা থেকে আলাদা করে দিব, যা গিয়ে আমার ভাইকে খোঁজ নিয়ে আয়, আর বিকালের মধ্যে আমি আমার ভাইকে আমার চোখের সামনে দেখতে চাই। রিফাত বলল, ওকে বস। এটা বলে রিফাত দলবল নিয়ে চলে গেল। এইদিকে রুমে বসে মনের সুখে ফোন টিপতেছিলাম, এমন সময় আমার মনে হলো আমার ওয়াশরুম থেকে কেউ একজন বের হচ্ছে। কে বের হচ্ছে সেটা দেখার জন্য তাকাতে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এমন দৃশ্য সরাসরি দেখবো আমি মোটেও কখনো ভাবতে পারিনি। আমি দেখলাম একটা মেয়ে আমার ওয়াশরুম থেকে গায়ে টাওয়াল পেঁচিয়ে চুলগুলো মুছতে মুছতে বের হচ্ছে। সামনে চুল থাকায় তার মুখ দেখতে পেলাম না। আমি তাড়াতাড়ি বিছানায় বসে অন্যদিকে ঘুরে গেলাম। আমি বললাম, কি আপনি, আর আমার রুমে এইভাবে কেন? মেয়েটি বলল, কে মানে? আমি আপনার বউ। বউ বলেন তো, কাল আমাদের বিয়ে হলো। তখনই আমি মনে মনে বলতে লাগলাম, এই যা, আমার যে বিয়ে হলো সেটা তো ভুলেই গিয়েছি। মেয়েটি বলল, তা পরপুরুষের মতো ওই দিকে ঘুরে বসে আছেন কেন? তুমি তো আমার স্বামী, তাই। আমি বললাম, দেখুন আমি আর কিছু শুনতে চাই না, আমি গেলাম। এটা বলে মেয়েটাকে আর সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে যেতে লাগলাম। তখনই পিছন থেকে মেয়েটা আমার কলার ধরে ফেললো। আমি বললাম, এই এটা কি করছেন, ছাড়ুন বলছি, আমি বাইরে যাব। মেয়েটি বলল, তুমি বাইরে যাবে কেন? আমি বললাম, কারণ তুমি রেডি হবে। মেয়েটি বলল, কেন, তোমার সামনে রেডি হলে সমস্যা কি? আমি বললাম, ছিছি, এসব কি বলছেন? মেয়েটি বলল, এখানে এত ঢং করার কি আছে শুনি, তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী, সো তোমার সামনে আমি কিছু করলে সমস্যা নাই, ইভেন তোমার সাথেও। আমি বললাম, দেখুন আমি আপনাকে বউ হিসাবে মানি না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। এই কথা বলে যেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কারণ এই কথা বলতেই মেয়েটার আগে আমাকে পিছন থেকে ঘুরিয়ে সামনে দেয়ালের সাথে চেপে ধরলো, আর আমি তার গায়ে টাওয়াল থাকাতে আগে থেকেই চোখ বন্ধ করে ফেললাম।
মেয়েটি বলল, ওই কুত্তা, তুই আমাকে ছাড়া কাকে ভালোবাসিস? ওই আবার চোখ বন্ধ করে আসিস কেন? চোখ খুলে আমার সাথে কথা বল। আমি বললাম, না আমি চোখ খুলবো না, আগে আপনি জামা পরেন। মেয়েটি বলল, এইবার যদি চোখ না খুলিস তাহলে কিন্তু ভালো হবে না। এখন শুধু টাওয়াল পরে আসি, আর একটু দেরি হলে কিন্তু আর কিছু থাকবে না। তাই বলছি চোখ খুলে কথা বল। মেয়েটার এমন রাগীভাবে কথা বলাতে আমি ভয়ে আস্তে আস্তে চোখ খুলে আমি আকাশ থেকে পড়লাম। আর আমতা করে বলতে লাগলাম, তানিয়া তুমি? তানিয়া বলল, কেন, এখানে কি অন্য কাউকে আশা করছিলি? আমি বললাম, হ্যাঁ, না মানে এখানে তো আমার বউ থাকার কথা, কিন্তু তুমি এখানে? তানিয়া বলল, আমি তোর বিয়ে করা বউ হাতারাম। আমি বললাম, কি, কেমনে কি? তানিয়া বলল, সেটা পরে বলছি, এখন বল তুই আমাকে বাদ দিয়ে কোন ডাইনিকে ভালোবাসিস? আমি বললাম, কই কাউকেই না, আমি তো তোমাকে ভালোবাসি। তানিয়া বলল, তুই মিথ্যা বলছিস, তুই আমাকে না অন্য কাউকে ভালোবাসিস। আমি বললাম, তোমার এমনটা কেন মনে হলো? তানিয়া বলল, কারণ তুই বলছিস তুই আমাকে বউ হিসাবে মানবি না, অন্য কাউকে ভালোবাসিস। কে মেয়েটা? সে মোবাইল ওয়ালি হয়তো, নাকি আবার অন্য কেউ? এটা বলে আরো শক্ত করে কলার ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, এক মিনিট, আমি তো কাউকে বলিনি যে আমাকে একটা মেয়ে ফোন করে বিরক্ত করে। তাহলে তুমি জানলে কিভাবে? এইটা। তানিয়া বলল, না না না, আমি কেন হব আজব? আমি তোমাকে অন্য নাম্বার দিয়ে বিরক্ত করব কেন? আমি বললাম, আমি কখন বললাম এটা? তুমি আর অন্য নাম্বার দিয়ে মানে? তানিয়া বলল, আরে তেমন কিছু না, তুমি তো বললে অচেনা নাম্বার থেকে কল আসে। আমি বললাম, তানিয়া আর লুকাতে হবে না, এখন সত্যি করে বলো শুরু থেকে। এইবার তানিয়া মাথা নিচু করে আমাকে বলতে লাগলো, তুমি আমাকে হয়তো কলেজ থেকে চিনো, বাট আমি তোমাকে আরো আগে থেকেই চিনি। আমি বললাম, মানে কিভাবে? এবার তানিয়া সব বলতে লাগলো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।